আচ্ছা দেখো, এখন আমরা বার্নৌলির সূত্রের প্রমাণ দেখব। প্রথমত পাইপের আমরা দুইটা সেকশন চিন্তা করব, একটা হলো এ এ সেকশন আর একটা হলো বিবি সেকশন। ঠিক আছে, তাহলে পানি প্রথমত এস এ এ সেকশন থেকে ধরে নিলাম যে এ প্রাইম সেকশনে আসবে, আবার এখান থেকে এখানে আসবে, আবার ধরে নিলাম যে পানি বিবি সেকশন থেকে বি প্রাইম সেকশনে চলে আসবে। ঠিক আছে, তাহলে এ প্রাইম এটার মধ্যবর্তী দূরত্ব DL1 ধরলাম, আর বিবি প্রাইম এটার মধ্যবর্তী দূরত্ব DL2 ধরলাম। আর এখানে ভেলোসিটি বা গতিবেগ হলো V1, এখানে V2, এখানে প্রেশার P1, এখানে প্রেশার P2। তারপরে ডেটাম। আচ্ছা, ডেটাম হলো যে একটা নির্দিষ্ট তল থেকে বা একটা নির্দিষ্ট রেখা থেকে পাইপের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা ধরে নিলাম যে পাইপের কেন্দ্র কি এখানে আছে, আর এটা একটা নির্দিষ্ট তল। তাহলে এই নির্দিষ্ট তল থেকে পাইপের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা Z1 ধরবো। ঠিক আছে, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি ধরবো, Z2 ধরবো। এটা ওই যে যাও মেসেঞ্জার। আচ্ছা, এখানে দেখো, এটা হলো একটা নির্দিষ্ট রেখা, ঠিক আছে, বা নির্দিষ্ট তল, আর এটা হলো পাইপের কেন্দ্র। তাহলে এই নির্দিষ্ট তল থেকে পাইপের কেন্দ্র পর্যন্ত উচ্চতা 1 নম্বর সেকশনের ক্ষেত্রে Z1 ধরলাম, আর এখান থেকে আবার এই পর্যন্ত 2 নম্বর সেকশনের ক্ষেত্রে কি ধরবো, Z2 ধরবো। মানে এখান থেকে এই পর্যন্ত কি ধরবো, Z2 ধরবো। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা লিখবো যে মনে করি পাইপের এ সেকশনে Z1 P1 V1 ও A1 যথাক্রমে ডেটাম হেড, চাপ, বেগ ও ক্ষেত্রফল। এক কথায় Z1 হলো ডেটাম হেড, P1 হলো প্রেশার, আর V1 হলো ভেলোসিটি, আর A1 কি এরিয়া বা ক্ষেত্রফল। একইভাবে বিবি সেকশনের জন্য কি 2 দেয়া ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে ধরি 1 দিয়ে ধরবো আর এটা 2 দিয়ে দেবো। 2 দিয়ে ধরবা, এটাই হলো বিষয়। মানে সহজভাবে নিলে সহজ, কঠিনভাবে নিলে কঠিন। তাহলে ধরি এ ও বিবি সেকশনের তরল সামান্য সরে যথাক্রমে DL1 এবং DL2 দূরত্ব অতিক্রম করে এটা হবে এ প্রাইম আর বিবি প্রাইম স্থান দখল করে। আচ্ছা, এই বিষয়টা একটু বলি। এখানে এ সেকশন হতে পানি কি এ প্রাইম সেকশনে আসছে, আসার পরে অতিক্রান্ত দূরত্ব কি হয়েছে DL1। তারপরে এখানে বিবি সেকশন থেকে পানি কি বি প্রাইম সেকশনে আসছে, মানে এখান থেকে এখানে আসছে। তাহলে ওই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি হয়েছে, DL2। তাহলে দেখো এখানে এ ও বিবি সেকশনের মধ্যখান তরলের ওজন W ধরে নিলাম। মানে এখানে যে মাঝখানে তরল আছে, এটা তরলটার ওজন কি W ধরে নিছি। এখন দেখো W ইকুয়াল টু ওমেগা A1 W DL1 ইজ ইকুয়াল টু ওমেগা A2 DL2। আচ্ছা, এটা কেমনে হয়, এটার একটা ব্যাখ্যা দিই। দেখো, এর আগে আমরা একটা সূত্র পড়ছিলাম যে রো ইজ ইকুয়াল টু M/V, মনে আছে কি? তাহলে M এর মান যদি বের করি কি হবে, রবি। পানির ক্ষেত্রে রো ধরা হয় না, ওমেগা ধরা হয়। মানে হাইড্রোলিক্সের যত হিসাব সকল কিছু কি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির সাথে তুলনা করা হয়। এই ক্ষেত্রে রোর ক্ষেত্রে ওমেগা চলে আসবে। আর ভি মানে কি, ভলিউম বা আয়তন। তাহলে আয়তন কীভাবে পাবা, দৈর্ঘ্যের সাথে যখন ক্ষেত্রফল গুণ করবা তখনই আয়তন পাবা। কি বুঝাইতে পারছি? এখন যদি 1 নম্বর সেকশন ধরো, তাহলে কি 1 নম্বর সেকশনের ক্ষেত্রে দৈর্ঘ্য কি DL1 ধরছি, তাহলে এখানে DL1 হবে। আর ক্ষেত্রফল কি ধরছি A1, এই জন্য A1 হবে। তাহলে মূল কথা হলো ভর বা ওজন। এটা সূত্র কি ওমেগা LA, এই জন্য ওমেগা LA বা AL একই তো কথা। তাহলে ওমেগা A1 DL1 নিছি, ওমেগা A2 DL2 নিছি। তাহলে এই বিষয়টা বুঝছো কিনা বলো, এই সূত্র অনুসারে। আর এই লেখাগুলো একটু ভালো করে লেখা লাগবে। এটা হলো W আর এটা হলো ওমেগা এইভাবে লেখা যাবে না, এইভাবে লিখবা। কি বুঝাইতে পারছি? এখন দেখো, এখান থেকে ওমেগা আর এখান থেকে ওমেগা কমন নিলাম, কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেই, এটারে যদি এদিকে পাস করে দেয় তাহলে কি ভাগ হয়ে যাবে।
তাহলে আমরা বলতে পারি না A1 DL1 ইকুয়াল টু A2 DL2 ইকুয়াল টু ওমেগা বাই ডাব্লু বাই ওমেগা, কি এটা বলা যায়? জি ভাই। এই হলো বিষয়। ভাই এটা যে আলাদা করে দিচ্ছেন এটার নিচে কি আমি লিখতে পারি না? আলাদা করে এখানে লিখবা, এইভাবেই লিখবা, এটাই ভালো। এই দুইটা থেকে একটা নিচ্ছেন, আবার ওমেগা থেকে একটা নিচ্ছেন। মানে এই দুটো মানে মূল কথা হলো একবার তুমি এখানে ডাব্লুর সাথে ওমেগা নাও, ডাব্লুর সাথে এটা নাও, তো এটা যদি নাও এখানে ওমেগা ডাব্লিউ A1 DL1 এর মান বের করবো, তাহলে ওমেগার এদিক পাস করলে কি ভাগ হবে না? এই জন্য ভাগ করে দিছি। আবার এটার সাথে এটা নাও, তো এটার সাথে এটা যদি নাও A2 DL2 এর মান বের করবো, তাহলে ওমেগার এদিক পাস করলে কি ভাগ হয়ে যাবে? এই জন্য এই কাজ করছি, একদম সিম্পল এবং নর্মাল হিসাব। আচ্ছা দেখো এটা হলো এখন, তাইলে অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু এখানে A1 DL1 এর মান ডাব্লু বাই ওমেগা, আবার A2 DL2 এর মানও ডাব্লু বাই ওমেগা, তাহলে আমরা বলতে পারি না যে A1 DL1 ইকুয়াল টু A2 DL2 হবে। এটাকে 1 নাম্বার দিলাম, একদম সিম্পল হিসাব, নর্মাল ক্যালকুলেশন। বানলি সূত্র যে কঠিন বিষয়টা এমন না। এখন দেখো A1 হতে A1 A প্রাইম সেকশনে প্রবাহিত তরলের চাপ দ্বারা কৃত কাজ। দেখো পানি যখন এখান থেকে এখানে আসবে তখন অবশ্যই কৃত কাজ হবে, তাহলে কৃত কাজকে W1 ধরলাম। এখন কৃত কাজের সূত্র আমরা কি জানি? এটা তো দেখালাম ওজনের সূত্র। কাজ W ইকুয়াল আমরা জানি Fs, আবার চাপ P ইকুয়াল টু আমরা জানি বল বাই কি ক্ষেত্রফল। এখন এখান থেকে যদি বল F এর মান বের করো, তাহলে P এর সাথে A গুণ করলে কি PA হবে, তাহলে F এর জায়গায় কি আমরা PA নিতে পারি না? PAS নিতে পারি, ঠিক আছে? তাহলে কাজ W ইজিক্যাল টু আমরা বলতে পারি PAS। P মানে চাপ, A মানে ক্ষেত্রফল, আর S মানে কি সরণ। তো এখানে সরণ কি DL, তাহলে P 1 নম্বর সেকশনের ক্ষেত্রে চাপ P1 আর ক্ষেত্রফল A1 আর সরণ কি DL1, আর 2 নম্বর সেকশনের ক্ষেত্রে চাপ P2 ক্ষেত্রফল A2 আর এখানে কি হবে DL2। DL2 তো সরণ, হ্যাঁ DL2 সরণ। এটা প্রথমটা 1 নম্বরের ক্ষেত্রে, পরটা 2 নম্বরের ক্ষেত্রে। কি বুঝাইতে পারছি? তাহলে দেখো এই জন্য আমরা লিখছি যে 1 নম্বর সেকশনের ক্ষেত্রে কাজ W1 ইকুয়াল টু P1A1 DL1। একইভাবে বিবি হতে বিবি প্রাইম সেকশনে প্রবাহিত তরলের চাপ দ্বারা কৃত কাজ। তাহলে পানি যখন এখান থেকে এখানে আসবে তখন একটা বিপরীত প্রেসার উৎপন্ন হবে। কারণ কি? কারণ এখানে পাইপটা ছিল প্রসারিত, এখানে ছিল সংকুচিত। তাহলে এই জন্য কি হবে? একটা বিপরীত ধাক্কা বা প্রেসার উৎপন্ন হবে, ঠিক আছে? এই জন্য কৃত কাজ নেগেটিভ হবে, আর বাকি সব আগের মতোই। হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলতে পারো। মাইনাস হবে কেন? মাইনাস হওয়ার কারণ হলো যে পানি যখন তোমার এই দিক, মানে এদিক থেকে যখন এদিকে পানি আসবে, এই দিকটা প্রসারিত, এই দিকটা সংকুচিত। সংকুচিত হওয়ার কারণে এখানে একটা বিপরীত প্রেসার উৎপন্ন হবে বা বিপরীতভাবে ধাক্কা খাবে, ঠিক আছে? এই জন্য এখানে কৃত কাজ নেগেটিভ হবে। তাহলে এটা বুঝাইতে পারছি কিনা? তাহলে 1 নম্বর সেকশনের ক্ষেত্রে কাজ হলো কি P1 A1 DL1, আর 2 নম্বর ক্ষেত্রে এটা। আর তুমি লেখাগুলো একটু ঠিকভাবে লিখবা, W1 W2 হবে। এটা হলো তাহলে চাপ দ্বারা মোট কৃত কাজ। তাহলে মোট কৃত কাজ W ইকুয়াল কি W1 প্লাস হলো W2। তাহলে W1 এর মান দিলাম, প্লাস দিলাম, W2 এর মান দিলাম। তাহলে এখানে যা আছে তাই রাখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, এটা দিলাম। দেওয়ার পরে দেখো এখানে 1 নম্বর এবং 2 নম্বর সেকশন আছে, আমরা দুইটারে এক করব হিসাবের ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা জানি যে A1 DL1 ইকুয়াল টু A2 DL2। তাহলে যে কোনো একটা মানকে প্রতিস্থাপন করে দিব। আচ্ছা তাহলে দেখো এখানে P1 A1 DL1 নিছি, মাইনাস P2 নিছি, আর A2 DL2 এর পরিবর্তে A1 DL1 নিছি, ওই যে আগে যে দেখাইলাম, ঠিক আছে? এটা হলো শুধু ভাই P এর এটা চেঞ্জ হয়েছে, আর মানে এই যে এতটুকের মানকে চেঞ্জ করছি, প্রতিস্থাপন করছি। এখন এক করে ফেলেছেন। হ্যাঁ এক করছি, এক করলে সুবিধা হবে হিসাবের, যে কোনো হিসাবের ক্ষেত্রে এক করলে সুবিধা। তাহলে এখন A1 DL1 কমন নিব, কমন নিলে এখানে থাকবে P1 আর এখানে কি P2 থাকবে। তাহলে এখন দেখো A1 DL1 এর পরিবর্তে W বাই ওমেগা নেওয়া যায় না? জি ভাই যে হ্যাঁ আগেই লিখছি। W আমার ইন্ডিকেট করে দেন। এটা আপনি জানেন। সমস্যা নাই, প্রমাণে আছে, ওখান থেকে তুলে নিও। আর এখানে P1 মাইনাস P2 নিলাম, তাহলে এটা হলো। এখন দেখো ডাব্লুটা রাখলাম আর ওমেগাকে কি করে দিলাম, নিচে নিচে গুণ করে দিলাম, P1 এর সাথে করলাম, P2 এর সাথে করলাম, তাহলে এটা হলো। এখন দেখো পানি যখন
উপর থেকে নিচের দিকে যাবে। তো উপরের ক্ষেত্রে কি পানির উচ্চতা বেশি, আর নিচের ক্ষেত্রে এখানে কি পানির উচ্চতা কম। ধরো এটা একটা নির্দিষ্ট তল, বা এখানে ধরো ভূপৃষ্ঠ আছে আর পাইপ ধরো এখানে আছে, তাহলে পাইপটা উঁচু থেকে কি নিচের দিকে আসছে, তার মানে এখানে পানির উচ্চতা বেশি, এখানে পানির উচ্চতা কি কম। তাইলে আমরা এখান থেকে যদি উচ্চতার কথা চিন্তা করি, আমরা এই যে এই রেখাটাকে এখানে আঁকলাম আর কি, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য। ধরো এটা এখানেই নিলাম, রেফারেন্স যে কোনো জায়গায় নেওয়া যায়, এটা ম্যাটার না। তাহলে এখানে উচ্চতা বেশি, তার মানে কি বিভব শক্তি বেশি হবে, আর এখানে উচ্চতা কম, এই জন্য বিভব শক্তি কম হবে। কারণ বিভব শক্তি আমরা ইকে ইকুয়াল কি জানি, ইপি ইজ ইকুয়াল টু জানি এমজিএস, এটা হলো সূত্র। তাহলে এম এর মান নির্দিষ্ট, জি এর মানও তো নির্দিষ্ট, এম আর জি তো কোনো পরিবর্তন হবে না, হবে? একই বস্তুর ক্ষেত্রে এম আর জি এর পরিবর্তন নাই, কিন্তু এইচ এর মানে পরিবর্তন হবে। তার মানে উচ্চতা যত বেশি বিভব শক্তি কি তত বেশি, উচ্চতা যত কম বিভব শক্তি তত কম। তাহলে পানি যখন উপর থেকে নিচের দিকে যাবে বিভব শক্তি কমবে না বাড়বে? অবশ্যই পারবে। অবশ্যই কমবে। কমবে, হ্যাঁ। কারণ কি এখানে উচ্চতা বেশি, এখানে উচ্চতা কম। কম। তাহলে কি উচ্চতা বেশি হলে বিভব শক্তি বেশি, তার মানে এখানে বিভব শক্তি বেশি ছিল, আর এখানে উচ্চতা কমে গেছে, তার মানে কি বিভব শক্তি কমে গেছে। কমে গেছে। তো বিভব শক্তি মানে স্থিতিশক্তি, ঠিক আছে। তাহলে দেখো স্থিতিশক্তির অবক্ষয় বা বিভব শক্তির অবক্ষয়। এখন অপচয় বিভব শক্তি কোথায় বেশি ছিল? 1 নম্বর সেকশনে, 2 নম্বরে কম ছিল। তো অপচয় মানে কি কতটুকু কম বেশি হয়েছে বা কতটুকু লস হয়েছে। তো লস বের করতে গেলে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে 1 নম্বর সেকশনের জন্য বিভব শক্তি কি mgh1 মাইনাস 2 নম্বর সেকশনের জন্য mgh2। M1 আর জি অন্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, আছে mg তো সব জায়গায় একই হবে, এই হলো বিষয়। এখন দেখো আমরা জানি w ইজ ইকুয়াল টু mg, তাহলে mg-র পরিবর্তে w নিতে পারি না? s1 নিলাম মাইনাস mg-র পরিবর্তে w নিলাম, আর এখানে s2 নিলাম। এখন আমরা যে অঙ্ক করতেছি এখানে কিন্তু s1 আর s2 ধরে নেই, আমরা ধরছি z1 আর z2, এই জন্য আমরা s1 এর পরিবর্তে z1 নিব, s2 এর পরিবর্তে z2 নিব। একদম সিম্পল বার্নৌলির সূত্র, কঠিন কিছু না। তারপরে অর্জিত গতিশক্তি। গতিশক্তি কিসের উপর ডিপেন্ড করে? গতির উপর। প্রথমে এখানে যে পানি ছিল, এখানে পানির যে ফ্লো ছিল, অবশ্যই এখানে ফ্লো কি বেশি হবে, কারণ পানি কি উপর থেকে নিচের দিকে আসতেছে, বা পানিটা কি এদিকে প্রবাহিত হচ্ছে। তার মানে 2 নম্বর সেকশনে গতিশক্তি কি বেশি হবে, আর 1 নম্বর সেকশনে গতিশক্তি কম হবে। তাহলে এখন বলো গতিশক্তি কি লস করছে না অর্জন করছে? অর্জন করছে, এই জন্য লেখা হয়েছে অর্জিত গতিশক্তি। তাহলে কি EK2 মাইনাস EK1, ওই যে 2 নম্বরে বেশি হবে 1 নম্বরে কম হবে, কিন্তু বিভব শক্তি 1 নম্বরে বেশি হবে 2 নম্বরে কি কম হবে। তাহলে EK ইকুয়াল কি হাফ mv স্কোয়ার মাইনাস EK ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। 2 এর জন্য v2 নিছি, 1 এর জন্য v1 নিছি। এখন হাফ নিলাম, m ইকুয়াল কি w/g, এটা আমরা জানি। w ইজ ইকুয়াল টু যদি mg হয় তাহলে m ইকুয়াল কি w/g হবে। তাহলে m এর পরিবর্তে w/g নিছি, এখানে v2 স্কোয়ার নিছি মাইনাস, এখানে একই কাজ করছি। করার পরে দেখো এখন এখানে w, এখানে w কমন নিছি। কমন নিলে v2 স্কোয়ারের সাথে 1 গুণ করলে কি v2 স্কোয়ার, আর 2 এর সাথে g গুণ করলে 2g। মাইনাস নিলাম v1 স্কোয়ারের সাথে 1 গুণ করলে v1 স্কোয়ার, আর 2 এর সাথে g গুণ করলে 2g। এটা বুঝাইতে পারছি? তাইলে শক্তির নিত্যতার সূত্রানুসারে অর্জিত গতিশক্তি ইজ ইকুয়াল টু কি স্থিতিশক্তির অপচয় যোগ কি কাজ দ্বারা চাপ দ্বারা কৃত কাজ। মানে এখানে বিষয় হলো এই যে আমরা গতিশক্তি অর্জন করছি, এটা কিসের ফলে হয়েছে বলো তো? কিছু পরিমাণ স্থিতিশক্তির লস হয়েছে, ঠিক আছে, আর এখানে কৃত কাজ করছে। কাজ যদি না করতো, পানিকে যদি এখান থেকে এখানে না আনতো, এখান থেকে এখানে না আনতো, তাইলে তো আর গতিশক্তি অর্জন হইতো না, হয়তো? তাইলে প্রথমে কি হয়েছে? স্থিতিশক্তির অপচয় হয়েছে, তারপরে কৃত কাজ হয়েছে, হওয়ার ফলে যে শক্তি রূপান্তর হয়েছে এটাই কি গতিশক্তি। কি বুঝাইতে পারছি বিষয়টা? এই জন্য শক্তি নিত্যতার সূত্র অনুসারে আমরা এটা লিখলাম যে অর্জিত গতিশক্তি ইকুয়াল টু স্থিতিশক্তির অপচয় যোগ হলো কাজ চাপ দ্বারা কৃত কাজ। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না। তাইলে এখন মান বসাই দিব, এখানেও সব কিছুর মান বসাই দিব, ঠিক আছে। মান বসাই দেওয়ার পরে এখানে যা আছে তাই রাখবো, আর এখানে দেখো ওমেগা আছে, এখানে ওমেগা আছে, তাহলে ওমেগা এবং ওমেগা, এখানে ওমেগা, এগুলা কমন নেওয়া যায় না? চাপ দ্বারা কৃত কাজ এইটা? হ্যাঁ, না চাপ দ্বারা কৃত কাজ তো আমরা প্রথমেই বের করছি, এই যে এইটা। এই যে এটা, হ্যাঁ। তাহলে মান সব বসাই দিবা, ঠিক আছে। আর এখানে দেখো ওমেগা, এখানে যা আছে তাই রাখবো, এটা কোনো পরিবর্তন নাই।
এটা তাই রাখবো। আর এখানে দেখো ওমেগা ওমেগা আর এই যে এখানে ওমেগা আছে, তাহলে ওমেগা কি কমন নেওয়া যায়, এই জন্য ওমেগা একবারে কমন নিয়ে নিছি। তাহলে ওমেগা যদি কমন নেই এখানে কি থাকবে বলো, Z1, এখানে থাকবে Z2, আর এখানে P1 বাই ওমেগা, P2 বাই ওমেগা। এটা লিখলাম। তাহলে দুই দিক থেকে ওমেগা কাটা দাও, কাটা দিলে এখানে যা থাকে তাই নিব, এখানে যা থাকে তাই নিব। নেওয়ার পরে দেখো এখন একটা লাইন কি বাড়াইছো নাকি? হ্যাঁ ভাই এটা কেটে দেন। এটা মনে হয় অবাঞ্ছিত লেখছো, অতিরিক্ত। এখন দেখো -Z2 কে এদিকে আনলে +Z2, প্লাস যুক্ত আর এটা -P2 বাই ওমেগা কে এদিকে আনলে +P2 বাই ওমেগা, আর V2 স্কয়ার বাই 2G এদিকে নিলাম, মানে 2 কে একদিকে রাখবো, একে একদিকে রাখবো। Z1 রাখলাম, P1 বাই ওমেগা নিলাম, আর -V1 স্কয়ার বাই 2G কে মাইনাস থেকে এদিকে আনলে কি প্লাস হয়ে যাবে। তাহলে এখন এটার এইদিকে নাও, এটার এইদিকে নাও, এটাই হলো বার্নৌলি সূত্র। তাহলে বুঝাইতে পারছি কিনা জি ভাই। বলো, ব্যাস, এটা কি খুব কঠিন? না ভাই, পানির এর আগে মতো ভাই সহজ। মান্ডি বের করতে হবে।